নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন। নারীর সম্বন্ধে উপেন্দ্রর মত পরিবর্তন করিবার সময় আসিয়া উপস্থিত হইল। আজ তাহাকে মনে মনে স্বীকার করিতে হইল, স্ত্রীলোক সম্বন্ধে তাহার জ্ঞানের মধ্যে মস্ত ভুল ছিল। এমন নারীও আছে যাহার সম্মুখে পুরুষের অব্রভেদী শির আপনি ঝুঁকিয়া পড়ে, ঝোর কাটে না, মাথা অবনত করিতে হয়। এমনই নারী কিরণময়ী। সেই প্রথম পরিচয়ের রাত্রে ইহার ওই সম্বন্ধে উপেন্দ্র সতীশের কাছে মুখে অন্যরূপ কহিলেও অন্তরে সকরুণ অবজ্ঞার সহিত ভাবিয়াছিল। ইহারা সেই সব উগ্র স্বভাবা রমণী, যাহারা অতি সামান্য কারণে জ্ঞান হারাইয়া উন্মাদের মতো বিষ খাইয়া গলায় দড়ি দিয়া ভয়ঙ্কর কাণ্ড করিয়া বসে। আজ দেখিতে পাইল না তাহা নয়, ইহারা একান্ত সংকটের মধ্যেও মাথা ঠিক রাখিতে জানে এবং লেশমাত্র উগ্র না হইয়াও অবলীলাক্রমে আপন ইচ্ছা প্রয়োগ করিতে পারে। এ বাটিতে সতীশের আসা যাওয়া উচিত অনুচিত যাই হোক, কিরণময়ী ডাকিয়াছে, এ খবরটা সতীশকে দিতেই হইবে। এই কথাটা পথে যাইতে যাইতে সে যতই আলোচনা করিতে লাগিল ততই তাহার মন আক্ষেপে ভরিয়া উঠিল। কারণ সতীশকে অত ভালোবাসিত বলিয়াই তাহার উপর আজ উপেন্দ্রর বিতৃষ্ণার যেন অন্ত ছিল না। সে যে অপরাধ করিয়াছে তাহার বিচার আরেকদিন হইবে, কিন্তু আজ যে সতীশ প্রকাশ্যে তাহারই মুখের উপর তাহার চিরদিনের অধিকৃত অগ্রজের সম্মানিত আসনটিকে সদর্পে মারাইয়া গেল, কোনো সংকোচ মানিল না। সকল দুঃখের চেয়ে এই দুঃখই উপেন্দ্রর মর্মে গিয়া বিঁধিয়াছিল। কিছুদিন পূর্বে উপেন্দ্র বাড়িতে বসিয়াই একখানা অনামা পত্রে সতীশের কথা শুনিয়াছিল। সে পত্র রাখালের লেখা। যখন দুজনের ভাব ছিল তখন সতীশের নিজের মুখেই রাখাল তাহার এই পরম বন্ধুটির বহু অসাধারণ কাহিনী অবগত হইয়াছিল। উপেন্দ্রার অসামান্য বিদ্যাবুদ্ধি এবং তাহার তুষার শুভ্র অকলঙ্ক চরিত্রের খ্যাতি এবং সকল গর্বের বড় গর্ব ছিল তাহার সেই উপেন্দ্রার অপরিমেয় স্নেহ। সেইখানে ঘা দেওয়ার মতো মারাত্মক আঘাত যে সতীশের পক্ষে আর কিছুই হইতে পারে না ধূর্ত রাখাল তাহা ঠিক বুঝিয়াছিল। কিন্তু সে পত্র তখন কোনো কাজই করে নাই। উপেন্দ্র চিঠি পড়িয়া ছিঁড়িয়া ফেলিয়া দিয়া পত্র প্রেরকের উদ্দেশ্যে হাসিয়া বলিয়াছিল, তুমি যেই হও এবং সতীশের যত গোপনীয় কথাই জানিয়া থাকো, আমি তোমার চেয়েও তাহাকে বেশি জানি। এবং দিন দুই পরে সতীশের পিতার প্রশ্নে সহাস্যে কহিয়াছিল, সতীশ ভালোই আছে, তবে বোধ করি কাহারও সহিত ঝগড়া বিবাদ করিয়া সাবেক বাসা ত্যাগ করিয়া অন্যত্র গিয়াছে। সে লোকটা একখানা অনামা পত্রে তাহার সম্বন্ধে যা তা লিখিয়া জানাইয়াছে। বৃদ্ধ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করিয়াছিলেন, কিরকম যা তা উপিন? উপেন্দ্র জবাব দিয়াছিল, সে সকল মিথ্যা গল্প শুনিয়া আপনার সময় নষ্ট করিয়া লাভ নাই। আমি তো সতীশকে হাতে করিয়া মানুষ করিয়াছি, আমি জানি সে এমন কিছু করিবে না যাহাতে আত্মীয় কাহারও মাথা হেঁট হয়। আপনি নিশ্চিন্ত থাকুন। তাহার সেই বিশ্বাসের শিরে বজ্রপাত হইল সাবিত্রীকে সচক্ষে দেখিয়া। সতীশের নির্জন কক্ষের মধ্যে প্রসাদন নীরতা একাকিনী রমণী। তাহার সে কি সুগভীর লজ্জা, এবং সমস্ত লজ্জা ছাপাইয়া সেই দুটি আয়ত চক্ষুর ব্যতীত ব্যাকুল দৃষ্টিতে কি ত্রাসই না ফুটিয়া উঠিয়াছিল। সে কি ভুল করিবার? এক মুহূর্তেই উপেন্দ্রর মনের মধ্যে রাখালের সেই বিস্তৃত প্রায় চিঠিখানির আগাগোড়া একেবারে যেন আগুনের অক্ষরে জ্বলিয়া উঠিয়াছিল। প্রশ্ন করিবার, সংশয় করিবার আর কিছুমাত্র প্রয়োজন ছিল না। সে চিঠিখানিকে বিশ্বাসযোগ্য করিয়া তুলিতে রাখাল চেষ্টা ত্রুটি করে নাই। তাহাতে সাবিত্রীর নাম তো ছিলই। নানাবিধ বিবরণের মধ্যে তাহার ভ্রুর উপর একটি ছোট কালো আঁচিলের কথা উল্লেখ করিতেও সে ভুলে নাই। চিহ্নটি এতই সুস্পষ্ট যে পলকের দৃষ্টিপাতে তাহা উপেন্দ্র লক্ষ্যগোচর হইয়াছিল। সতীশকে ডাকিয়া দিবার অপ্রিয় কাজটা যাইবার পথে শেষ করিয়া যাইবে কিনা স্থির করিতে করিতেই ভাড়াটে গাড়ি জ্যোতিষ সাহেবের বাটির সম্মুখীন হইল এবং ফটকে প্রবেশ করিতে তাহার উৎসুক দৃষ্টি কিসে যেন বাড়ির দক্ষিণ দিকের দোতলা কক্ষের অভিমুখে আকর্ষণ করিয়া লইল। উপেন্দ্র মুখ বাড়াইয়া দেখিল, যাহা নিঃসংশয়ে প্রত্যাশা করিয়াছিল ঠিক তাহাই। উন্মুক্ত সুদীর্ঘ বাতায়ন ধরিয়া একখানি স্তব্ধ প্রতিমা এই পথের পরেই যেন
সমস্ত প্রাণমন পাতিয়া দিয়ে দাঁড়াইয়া আছে। এতটা দূর হইতে ভালো করিয়া দেখা সম্ভব নহে, তবুও তাহার মনশ্চক্ষে ওই বাতায়নবর্তিনীর ওষ্ঠাধরের ঈষৎ কম্পনটুকু হইতে চক্ষুপল্লব প্রান্তের জলের রেখাটি পর্যন্ত এড়াইল না। তাহার এতক্ষণকার চিন্তা জ্বালা, অভিমান ও অপমানের ঘাত প্রতিঘাতের বেদনা মুছিয়া গিয়া শুধু কেবল এই একটা কথা মনে জাগিল। সুরবালার সারা রাত্রি এবং এই সমস্ত সকালটা না জানি কি করিয়াই কাটিয়াছে। যে সাধ্য থাকিলে হয়তো তাহাকে ঘরের বাহির হইতেই দেয় না। সে যে অপরিচিত শহরের মধ্যে গভীর রাত্রে তাহার অসুস্থ স্বামীকে একাকী বাড়ির বাহিরে যাইতে দিয়া এতটা বেলা পর্যন্ত কিরূপ করিয়াছে তাহা চিন্তা করিয়া একদিকে তাহার যেমন হাসি পাইল, অন্যদিকে তেমনি চোখের কোণে জল আসিয়া পড়িল। সরোজিনী বোধকরি খবর পাইয়া সেই মাত্র ভিতর হইতে ছুটিয়া আসিয়া বাহিরের বারান্দায় উপস্থিত হইয়াছিল। উপেন্দ্রকে দেখিবা মাত্র তাহার চোখ মুখ হাসির ছটায় ভরিয়া গেল। গাড়ি হইতে নামিতে না নামিতেই বলিয়া উঠিল, বাইরে আর এক দণ্ডও নয়, একেবারে উপরে চলুন। উপেন্দ্র যথাসাধ্য গম্ভীর মুখে হেতু জিজ্ঞাসা করিতে গিয়া নিজেও হাসিয়া ফেলিল। সরোজিনী তখন সহাস্যে কহিল, বেশ, মানুষটিকে কাল রাত্রে আমার জিম্মা করে দিয়েছিলেন, না নিজে ঘুমিয়েছে না আমাকে ঘুমোতে দিয়েছে। সারা রাত্রি গাড়ির শব্দ শুনেছে আর জানালা খুলে দেখেছে। ও কি, চিঠি লিখতে বসে গেলেন যে? না না, সে হবে না, একবার দেখা দিয়ে এসে তারপরে যা ইচ্ছে করুন, এখন নয়। বাহিরের বারান্দায় একটা ছোট টেবিলের উপর লিখিবার সাজ সরঞ্জাম প্রস্তুত ছিল। উপেন্দ্র একখানা কাগজ টানিয়া লইয়া কহিল, বরং চিঠি লিখে তারপরে যা বলুন করতে পারি, কিন্তু তার পূর্বে নয়। 5 মিনিটের বেশি লাগবে না, ইচ্ছে হয় গিয়ে খবর দিতে পারেন। সরোজিনী তেমনি হাসি মুখে বলিল, আমার খবর দেবার দরকার নেই, তিনিই আমাকে খবর দিতে বাইরে পাঠিয়েছেন। আচ্ছা, 5 মিনিট আমি দাঁড়িয়ে রইলুম, আপনাকে সঙ্গে করে নিয়ে তবে যাব। উপেন্দ্র আর জবাব না দিয়ে চিঠি লিখিতে লাগিল। লিখিতে লিখিতে তাহার মুখের উপর ব্যথা ও বিরক্তির সুস্পষ্ট চিহ্নগুলি যে অদূরে দাঁড়াইয়া সরোজিনী নিরীক্ষণ করিয়া দেখিতেছিল তাহা সে জানিতেও পারিল না। পত্র সমাপ্ত করিয়া তাহা খামে পুরিয়া ঠিকানা লিখিয়া উপেন্দ্র মুখ তুলিয়া চাহিল। কোচম্যান আসিয়া সরোজিনীকে লক্ষ্য করিয়া জানাইল, গাড়ি প্রস্তুত হইয়াছে। উপেন্দ্র জিজ্ঞাসা করিল, আপনি বেরোবেন নাকি? সরোজিনী কহিল, হাঁ, আমার ছোট পিয়ানোটা মেরামত করতে দিয়েছে, সেটা একবার দেখে আসব। উপেন্দ্র খুশি হইয়া কহিল, ঠিকানা লেখা আছে, একটু কষ্ট স্বীকার করে এই চিঠিখানা সহিসকে দিয়ে বাড়ির মধ্যে পাঠিয়ে দেবেন। বলিয়া উপেন্দ্র সরোজিনীর প্রসারিত হাতের উপর চিঠিখানি রাখিয়া দিল। সরোজিনী কিছুক্ষণ ধরিয়া তাহার শিরোনামার প্রতি চাহিয়া রহিল। ওই 2 ছত্র নাম ও ঠিকানা পড়িতে এতটা সময় লাগে না। তারপরে মুখ তুলিয়া কহিল, সতীশবাবু এবার আমাদের বাড়িতে উঠলেন না কেন? সে তো আমাদের সঙ্গে আসেনি, সতীশ বরাবরই এখানে আছে। সংবাদ শুনিয়া সরোজিনী চমকিয়া গেল। উপেন্দ্রর এ সকল লক্ষ্য করিবার মতো মনের অবস্থা ছিল না, থাকিলে সে আশ্চর্য হইত। সরোজিনী নিজের লজ্জা চাপা দিতে সহজভাবে বলিবার চেষ্টা করিল, তিনি কখনো এদিকে মারান না, অথচ এতদিন এত কাছে রয়েছেন। উপেন্দ্র অন্যমনস্ক হইয়া আর একটা কিছু ভাবিতেছিল। কহিল, বোধ করিয়া আপনাদের কথা তার মনে নেই। কথাটা কত সহজ, কিন্তু কি কঠিন হইয়াই আরেকজনের কানে বাজিল। ভালো কথা, দিবাকর কই, তাকে দেখছি নে যে? তিনি দাদার সঙ্গে হাইকোর্টে বেড়াতে গেছেন, চলুন আপনাকে সঙ্গে করে আগে ভিতরে দিয়ে আসি। বলিয়া সরোজিনী বাড়ির ভিতর প্রবেশ করিল। মিনিট 20 পরে ফিরিয়া আসিয়া সে যখন গাড়িতে উঠিয়া বসিল এবং আদেশ মতো গাড়ি সতীশের বাসার অভিমুখে রওনা হইল, তখন ভিতরে বসিয়া সরোজিনীর বুকের ভিতরটা কাঁপিতে লাগিল এবং গাড়ি যতই অগ্রসর হইতে লাগিল হৃদস্পন্দন ততই যেন দুর্নিবার হইয়া উঠিতে লাগিল। ঠিক মনে হইতে লাগিল সে এমনই কি একটা গুরুতর কাজের ভার লইয়া চলিয়াছে, যাহার সিদ্ধির উপর তাহার নিজেরই যেন সমস্ত ভবিষ্যতের ভালো মন্দ নির্ভর করিয়া আছে। অনতিকাল পরে গাড়ি সতীশের বাসার সম্মুখে আসিয়া থামিল এবং সহিস পত্রকানে হাতে করিয়া নামিয়া গেল। সরোজিনী গাড়ির একটা কোণ ঘেঁষিয়া আড়ষ্ট হইয়া কান পাতিয়া দরজার উপর সহিসের করাঘাত শুনিল। কিছুক্ষণ পরে দরজা খোলার শব্দ এবং তাহার ভিতরে যাওয়া অনুভব করিল এবং তাহার পর প্রতি মুহূর্তে কাহার সুপরিচিত গম্ভীর কণ্ঠস্বর
কানে আসিবার আশঙ্কায় ও আকাঙ্ক্ষায় স্তব্ধ কণ্টকিত হইয়া বসিয়া রহিল। সে নিশ্চয়ই জানিত গাড়ি এবং গাড়ির ভিতরে যে বসিয়া আছে সহিসের কাছে তাহার পরিচয় অবগত হইয়া সতীশ নিজেই আসিয়া উপস্থিত হইবে। তাহার একবারও মনে হইল না যে ব্যক্তি এতকাল এত কাছে বাস করিয়াও এমন করিয়া ভুলিয়া থাকিতে পারে, এ সংবাদ তাহাকে হয়তো অনুমাত্রও বিচলিত না করিতে পারে। আবার সহিসের কণ্ঠস্বর দ্বারের কাছে শুনিতে পাওয়া গেল। সে দ্বার রুদ্ধও হইল এবং ক্ষণকাল পরে সে চিঠি হাতে লইয়া একা ফিরিয়া আসিল। কহিল, বাবু বাড়ি নেই। বাড়ি নেই? মুহূর্তকালের জন্য সরোজিনী সুস্থ হইয়া বাঁচিল। মুখ বাড়াইয়া কহিল, চিঠিটা ফিরিয়ে নিয়ে এলি কেন? রেখে আই। সহিস জানাইল, বাবু কলিকাতায় নাই, বেলা 10টার ট্রেনে বাড়ি চলিয়া গেছেন। কতটা শুনিয়া কেন যে তাহার এই বাসাটা একবার সচক্ষে দেখিয়া লইবার দুর্দমনীয় স্পৃহা হইল, তাহার হেতু সে ঠিকমতো নিজেও বুঝিতে পারিল না। কিন্তু পরক্ষণেই নামিয়া আসিল এবং আরেকবার কবাট খুলিয়া ভিতরে প্রবেশ করিল। হিন্দুস্তানি পাচক জিনিসপত্রের পাহারায় নিযুক্ত ছিল। তাহার সাহায্যে সমস্ত ঘরগুলো ঘুরিয়া ফিরিয়া দেখিয়া নিচে আসিবার পথে দড়ির আলনায় ঝুলানো একটা অর্ধমলিন চৌড়া পাড়ের শাড়ির প্রতি সরোজিনীর দৃষ্টি পড়িল। কৌতূহলী হইয়া প্রশ্ন করায় ব্রাহ্মণ নিজের ভাষায় ব্যক্ত করিল, এ বস্ত্রখানি মাজির। সাবিত্রী অপরাহ্নবেলায় স্নান করিয়া তাহার পরিধেয় সিক্ত বস্ত্রখানি শুকাইতে দিয়াছিল। তাহা তখন পর্যন্ত তেমনি টাঙানো ছিল। সরোজিনী বিস্মিত হইয়া জিজ্ঞাসাবাদ দ্বারা এই মাইজির সম্বন্ধে যতটুকু অবগত হইল তাহাতে আরও আশ্চর্য হইয়া গেল। যে সকল ব্যাপার সচরাচর এবং সহজভাবে ঘটে না এবং যাহার মধ্যে পাপ আছে তাহা তলাইয়া বুঝিতে না পারিলেও সকলেই নিজের বুদ্ধি অনুসারে একরকম করিয়া বুঝিতে পারে, এই হিন্দুস্তানিটিও সস্ত্রীক উপেন্দ্রর আশা এবং অমন করিয়া তৎক্ষণাৎ চলিয়া যাওয়া হইতে আজ সকালে মনিবের অকস্মাৎ প্রস্থানের মধ্যে মায়েজিটির যে সংস্রব ছিল তাহা অনুমান করিতে পারিয়াছিল। বিশেষ করিয়া সতীশের উদ্ভ্রান্ত আচরণ কোনো লোকেরই দৃষ্টি এড়ানো সম্ভব ছিল না। তাই সে সাবিত্রীর অসুখ প্রভৃতি অনেক কথাই কহিল এবং তাহাকে দেখাশোনা করিবার জন্যই যে তাহার মনিবকে এমন ব্যস্ত ও ব্যাকুল হইয়া অকস্মাৎ প্রস্থান করিতে হইয়াছে তাহাও সে একরকম করিয়া বুঝাইয়া দিল। সরোজিনীর এই একটি নূতন তথ্য অবগত হইল যে উপেন্দ্ররা সর্বপ্রথম এই বাড়িতেই আসিয়াছিলেন। মোটঘাট নামানো পর্যন্ত হইয়াছিল, কিন্তু তৎক্ষণাৎ সমস্ত তুলিয়া লইয়া সেই গাড়িতেই প্রস্থান করিয়াছিলেন। অথচ তাহারা কেহই সতীশের নাম পর্যন্ত উল্লেখ করেন নাই। তাহার পরে আজ এই পত্র। স্পষ্ট বোঝা গেল উপেন্দ্র তাহার বন্ধুর আকস্মিক প্রস্থানের কথাটা বিদিত নহেন। অধীর ঔৎসুক্যে সে ক্রমাগত এই রমণীটির সম্বন্ধে নানাবিধ প্রশ্ন করিয়া ইহার বয়স এবং সৌন্দর্যের যে তালিকা পাইল তাহা সত্যকে ডিঙাইয়াও বহু ঊর্ধ্বে চলিয়া গেল। অবশেষে ফিরিয়া আসিয়া সে যখন গাড়িতে উপবেশন করিল তখন তাহার পিয়ানো সারানোর শখ চলিয়া গেছে এবং অজ্ঞাত গুরুভারে বুকের ভিতরটা ভারাক্রান্ত হইয়া উঠিয়াছে। এই রহস্যময়ী যে কে এবং কি সূত্রে আসিয়াছিল তাহা জানা গেল না, কিন্তু একটা লুকোচুরির অস্তিত্ব তাহার মনের মধ্যে দৃঢ় মুদ্রিত হইয়া রহিল। সতীশও কিরণময়ীর উপর বিরক্তি ও অভিমান উপেন্দ্র যত বড়ই হোক, তাহাকে প্রাধান্য দিয়া কর্তব্য অবহেলা করা তাহার স্বভাব নয়। তাই আহারাদির পর পাথুরেঘাটার বাড়িতে ফিরিয়া যাওয়ায় তাহার ইচ্ছা ছিল বটে, কিন্তু নিদারুণ শ্রান্তি আজ তাহাকে পরাস্ত করিল। অধিকন্তু সুরবালা এমনি বাকিয়া দাঁড়াইল যে তাহা অবহেলা করিয়া যাওয়াও অসাধ্য হইয়া পড়িল। ঘণ্টা কয়েক পরে তাহার উৎকণ্ঠিত নিদ্রা যখন ভাঙিয়া গেল তখন বেলা আর নাই। ধর্মর করিয়া উঠিয়া বসিতেই পাশের টিপয়ের উপর চিঠিখানার উপর চোখ পড়িল। তুলিয়া লইয়া দেখিল পত্র তেমনি বন্ধ রহিয়াছে। যে কারণেই হোক তাহা সতীশের হাতে পড়ে নাই। সাড়া পাইয়া সুরবালা ঘরে ঢুকিয়া কহিল, সতীশ ঠাকুরপো এখানে নেই, বেলা 10টার গাড়িতে বাড়িতে চলে গেছেন। সংবাদ শুনিয়া উপেন্দ্রর মুখ কালি হইয়া গেল। প্রথমেই মনে হইল এই অপরিচিত শহরের মধ্যে হারানের আসন্ন মৃত্যু সংক্রান্ত যাবতীয় কর্তব্য এখন একাকে তাহাকেই সম্পন্ন করিতে হইবে। সে কত কাজ এবং ভীষণ নিদারুণ। লোক ডাকা, জিনিসপত্র জোগাড় করা,
সদ্য বিধবা ও জননীর কোলের ভিতর হইতে তাহার একমাত্র সন্তানের মৃতদেহ টানিয়া বহন করিয়া লইয়া যাওয়া, এই মর্মান্তিক শোকের দৃশ্য কল্পনা করিয়াই তাহার সর্বাঙ্গ পাথরের মতো ভারী ও সমস্ত চিত্ত পাথরে গাঁঠার প্রতিকূলে মুখ বাঁকাইয়া দাঁড়াইল। নিজের অজ্ঞাতসারে সে যে ভিতরে ভিতরে সতীশের উপর কতখানি নির্ভর করিয়া বসিয়াছিল, তাহা এইবার অভিমান ও অপমানের আবরণ ভেদ করিয়া দেখা দিল। এ সকল কার্য উপেন্দ্র নিতান্তই প্রকৃতি বিরুদ্ধ। সাধ্যমতো কোনোদিন সে ইহার মধ্যে পড়িতে চাহিত না, কিন্তু সতীশের কাছে তাহা কতই না সহজ। দেশে এমন লোক মরে নাই যেখানে সে তাহার কর্মপটু সুস্থ সবল দেহটি লইয়া সর্বাগ্রে উপস্থিত হয় নাই এবং সমস্ত অপ্রিয় কার্য নিঃশব্দে বিনা আড়ম্বরে সম্পন্ন করিয়া দেয় নাই। এ দুঃসময়ে সকলেই তাহাকে খুঁজিত এবং তাহার আগমনে শোকার্ত বিপন্ন গৃহস্থ এই দুঃখের মাঝেও সান্ত্বনা ও সাহস পাইত। সে যখন একেবারে কলিকাতা ছাড়িয়া চলিয়া গেল, তখন ক্ষণকালের জন্য উপেন্দ্র কোনো দিকে চাহিয়া আর পথ দেখিতে পাইল না। সুরবালা স্বামীর মুখের ভাব লক্ষ্য করিয়া হারানের অবস্থা জিজ্ঞাসা করিল, কিন্তু সতীশের প্রসঙ্গ উত্থাপন করিল না। সরোজিনী ফিরিয়া আসিয়া কথা বাহির করিবার জন্যে গল্পচ্ছলে যাহা বিবৃত করিয়াছিল, তাহা হইতেই সে কাল রাত্রির ব্যাপারটা অনুমান করিয়া লইয়াছিল। সতীশ যে তাহার স্বামীর কত বড় বন্ধু তাহা জানিত বলিয়াই এই ব্যথাটা এখন এড়াইয়া গেল। সুরবালার সাংসারিক বুদ্ধির উপরে উপেন্দ্রর কিছুমাত্র আস্থা ছিল না বলিয়াই সে কোনোদিন স্ত্রীর কাছে কোনো সমস্যার উল্লেখ করিত না। কিন্তু এইমাত্র সে নিজেকে এতই বিপন্ন ভাবিতেছিল যে তৎক্ষণাৎ সমস্ত অবস্থাটা প্রকাশ করিয়া ফেলিয়া ব্যাকুল হইয়া কহিল, সে যে আমাকে এই বিপদের মাঝে ফেলে রেখে চলে যাবে সুরো, এ আমি স্বপ্নেও ভাবিনি। একা এই অজানা জায়গায় আমি কি উপায় করি? বলিয়া উপেন্দ্র যেন অসহায় শিশুর মতো স্ত্রীর মুখের পানে চাহিয়া রহিল। কিন্তু আশ্চর্য, স্বামীর এত বড় বিপদের বার্তা পাইয়াও সুরবালার মুখে লেশমাত্র উদ্বেগ প্রকাশ পাইল না। সে কাছে সরিয়া আসিয়া তাহার একটা হাত ধরিয়া পুনরায় বিছানার উপর বসাইয়া দিয়া ধীরভাবে কহিল, তা অত ভাবছ কেন? এই কলকাতায় কারোর জন্যেই কারো আটখায় না। তোমার চা তৈরি হয়েছে, হাত মুখ ধুয়ে তুমি চা খেয়ে নাও। ছোট ঠাকুরপোকে সঙ্গে করে আমিও যাচ্ছি, চলো। উপেন্দ্র অবাক হইয়া কহিল, তুমি যাবে? সুরবালা অবিচলিতভাবে কহিল, যাব বই কি, মেয়ে মানুষের এই দুঃসময়ে কাছে থাকা মেয়ে মানুষেরই কাজ। বলিয়া সে অনুমতির জন্য অপেক্ষা মাত্র না করিয়া পাশের ঘর হইতে চা আনিয়া হাজির করিল এবং দিবাকরকে সংবাদ দিয়া নিজে প্রস্তুত হইবার জন্য শীঘ্র বাহির হইয়া গেল। গৃহস্থের ঘরে ঘরে যখন সবে মাত্র সন্ধ্যাদীপ জ্বলিয়া উঠিয়াছে, ঠিক এমনি সময়ে তাহারা পাথরে কাটার বাড়িতে প্রবেশ করিল। সদর দরজা খোলা, কিন্তু নিচে কোথাও কেহ নাই। অন্ধকার ভাঙা বাড়ি শ্মশানের মতো স্তব্ধ। উভয়কে সাবধানে অনুসরণ করিতে ইঙ্গিত করিয়া উপেন্দ্র নিঃশব্দে উপরে উঠিয়া হারানের রুদ্ধ কবাটের সম্মুখে আসিয়া ক্ষণকালের জন্য স্তব্ধ হইয়া দাঁড়াইল। ভিতর হইতে শুধু একটা মর্মভেদী দীর্ঘশ্বাস কানে আসিয়া বাজিল। কম্পিত হস্তে দ্বার ঠেলিয়া চাহিতে আঁধার শয্যাতলে আপাদ মস্তক বস্ত্রাচ্ছাদিত হারানের মৃতদেহ চোখে পড়িল। তাহার দুই পায়ের মধ্যে মুখ গুজিয়া সদ্য বিধবা উপর হইয়া পড়িয়াছিল। সে একবার মাথা উঁচু করিয়া দেখিল এবং পরক্ষণে বিদ্যুৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া আর্তকণ্ঠে মা বলিয়া চিৎকার করিয়াই উপেন্দ্রর পদতলে মূর্ছিত হইয়া পড়িয়া গেল। এবং সেই মুহূর্তেই চক্কের নিমেষে সুরবালা উদ্ভ্রান্ত হতবুদ্ধি স্বামীকে একপাশে ঠেলিয়া দিয়া ঘরে ঢুকিয়া কিরণময়ীর মুখখানি কোলের উপর তুলিয়া লইল।